আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। মেরুদণ্ড শুধুমাত্র আমাদের শরীরে একটি হাড়ের গঠনই নয়, বরং এটি আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান পথ এবং এই গুরুত্বপূর্ণ অংশের সামান্য সমস্যা হলে তার প্রভাব পড়ে পুরো শরীরের উপর। প্রিয় দর্শক, ঠিক তেমন একটি জটিলতা জন্মগত বাঁকা মেরুদণ্ড। আমাদের সমাজে এমন অনেক সন্তান রয়েছে যারা জন্মগতভাবে তার মেরুদণ্ডটি বাঁকা নিয়ে জন্মগ্রহণ করে। তবে প্রাথমিক অবস্থায় অনেক ক্ষেত্রে এটি বোঝা না গেলেও যখন একটু হাঁটা শুরু করে বা দৌড়ানো শুরু করে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু ঘাড় কিংবা কাঁধটি সামান্য কুঁজো হয়ে আছে। এই সমস্যাগুলো রোধে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি কী রয়েছে, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম, ধন্যবাদ। স্যার, শুরুতে জানবো জন্মগত বাঁকা মেরুদণ্ড বলতে আমরা কি বুঝি? আপনাকে ধন্যবাদ। আমরা সবাই জানি যে আসলে মেরুদণ্ড সোজা। আমরা সামনের থেকে যখন তাকাই মেরুদণ্ডকে আমরা সোজা দেখতে পাই। আমরা যদি পার্শ্বের থেকে দেখি, সাইড থেকে দেখি, তার কিন্তু মেরুদণ্ডটা একটু বাঁকা তেরা। কিন্তু আমরা বাঁকা মেরুদণ্ড বলতে আমরা যে মডেলটা তাকাই একদম সামনের থেকে একদম সোজা। এটা যদি কোনো দিকে সাইডে বাম বা ডান দিকে বাঁকা হয়ে যায় সেটাকে আমরা বাঁকা মেরুদণ্ড বলি। বাঁকা মেরুদণ্ডর 70% কারণ জানা যায় না। আচ্ছা, কিন্তু যেটা আমাদের আজকের যে ডিসকাশন, যে প্রতিপাদ্য বিষয়, সেটা হলো জন্মগতভাবে যখন আমরা বলতে যাব, যদি আমরা এই লাইটটা এই মডেল যদি আমরা ফোকাস করি তাহলে আমরা ভালোভাবে দেখতে পাবো যে এই পুরা মেরুদণ্ডটা একটা একটা কশেরুকা, মানে 33টা কশেরুকা মিলে মেরুদণ্ড। কোনো কারণে যদি একটা কশেরুকার অংশ বিশেষ অথবা একটা মেরুদণ্ড হলোই না, কশেরুকা হলো না, অথবা 3-4টা কশেরুকা যেমন আলাদা আলাদা হওয়ার কথা আলাদা হলো না, অথবা এক সাইডে আলাদা হলো অথবা আরেক সাইডে আলাদা হলো না, এই ধরনের যদি কোনো ডেভেলপমেন্টাল তৈরি হওয়ার গঠনের সময় যদি কোনো স্বল্পতা থাকে তাহলে মেরুদণ্ড বাঁকা হয়। অর্থাৎ কিনা যেভাবে তৈরি হওয়ার কথা একটা ইন্ডিভিজুয়াল কশেরুকা অথবা অনেকগুলো কশেরুকা যখন পর পর মিলে যাবে, এইটা যদি সঠিকভাবে সেটিং না হয় বা তৈরি না হয়, সেই ধরনের কন্ডিশনকে আমরা বলি জন্মগত ত্রুটির জন্য মেরুদণ্ড বাঁকা। স্যার, এই যে জন্মগত ত্রুটি নিয়ে একটি বাচ্চা জন্মাচ্ছে, তার মেরুদণ্ডটি বাঁকা হচ্ছে, তার মানে কি মা গর্ভাবস্থায় যদি একটু সচেতন হতো তাহলে বিষয়টি এমন হতো না? না, আসলে এখানে মায়ের কোনো দোষ নাই, কারো কোনো দোষ নাই। এটা ন্যাচারাল ওয়েতে এটা ডেভেলপ করার সময় আপনার এটা হতে পারে। কারণ থাকে, যেমন অনেক সময় থাকে জন্মগত শুধু এই মেরুদণ্ড না, যেমন জন্মগত হার্টের জন্য, যেমন কিডনির জন্য, যে কোনো ধরনের জন্মগত যেটা আমরা কনজেনিটাল অ্যানোমেলিস বলি, এগুলোর জন্য কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন কোনো রেডিয়েশন, কোনো পরিবেশের জন্য, ধরেন কোনো কেমিক্যালস হ্যাজার্ডস থাকে, ভাইরাল ইনফেকশন, এগুলো হলো কিছু আপনার হলো পারিপার্শ্বিকতা। এখানে মা বা আমি আপনি খুব ইচ্ছা করলেই অনেক সময় আমরা অ্যাভয়েড করতে পারি না বা আমরা জানিও না, না জানা সত্ত্বে এটা হয়ে যায়। অথবা ধরেন একইভাবেই জন্ম হচ্ছে, সবই তৈরি হচ্ছে, কিন্তু কোনো নিউট্রিশনাল ডেফিসিট বা এই ধরনের কোনো যেটা ওই সময় দরকার ছিল ওইরকম কোনো কিছু খাদ্যের মধ্যে ছিল না, বাট সঠিকভাবে নির্ণয় করা খুব ডিফিকাল্ট। এই ধরনের কিছু কন্ডিশনে মেরুদণ্ড দেখা যায় যে হয়তো অংশবিশেষ তৈরি হয় নাই, তখন আপনার হলো মানে এটা মেরুদণ্ডটা বাঁকা হয়। কিন্তু ডেভেলপড কান্ট্রিতে অনেক সময় যেমন জন্মগত অনেক ত্রুটি এটা মায়ের গর্ভাবস্থায় ডায়াগনোসিস করা যায়, কিন্তু আমাদের দেশে ধরেন অনেক ক্ষেত্রে কিছু কিছু করা যায়, কিন্তু এই মেরুদণ্ডর চেয়ে বেশি যেমন তার হার্টের প্রবলেম কিনা, কিডনিতে প্রবলেম কিনা, এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং ওগুলোকে আমরা কিন্তু নির্ণয় করে থাকি। কিন্তু মেরুদণ্ডের ব্যাপারটা ধরেন আমরা আরো অনেক পরে চিন্তা করি, কারণ মেরুদণ্ড তো আমাদের ব্যবহার হয় ধরেন অনেক পরে, বসা 4 থেকে 6 মাস, 8-9 মাসে একটা বাচ্চা দাঁড়ানো, 12 থেকে 18 মাস দৌড়ানো, এই যে জিনিসগুলো তখন হলো মেরুদণ্ডের গুরুত্বটা বেশি বাড়ে। এবং আপনি জেনে আরও মানে আশ্চর্য হবেন যে এই ধরনের মেরুদণ্ড বাঁকা থাকলেও ঠিক জন্মের পর পর সবসময় কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারি না, হয় না। কারণ কি, যে এই বাচ্চা জন্মের পর পর ভালোই দেখা যায়, যে মনে হচ্ছে খুব ভালো আছে, এবং সেখানে মানে কোনো বাঁকা বা ভিতরে বাঁকা এটা বোঝার কোনো উপায় থাকে না। দু একটা ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো তার এক্সটার্নাল কোনো, যেমন আমরা বলি টাফটফিয়ার কিছু চুল থাকে বা একটা জায়গায় একটা ডিম্পলের মতো থাকে
বা একটা জায়গায় একটু ফোলা থাকে, তখন আমরা অনেক সময় ভাবি যে মেরুদণ্ডের কোনো প্রবলেম থাকতে পারে। এবং এই মেরুদণ্ড তো দুইটা পার্ট, ধরেন একটা হাড়ের পার্ট আর একটা স্পাইনাল কর্ডের পার্ট। ধরেন এগুলোতে যদি আমরা কখনো দেখি যে এই ধরনের প্রবলেম, তাহলে এক্সটার্নালি এটা বোঝা যায়। তখন অনেক ক্ষেত্রে আমরা এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান এগুলো করে আমরা কনফার্ম করি। আচ্ছা আচ্ছা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেরুদণ্ড যে জন্মগত ত্রুটির জন্য বাঁকা থাকে, এটা কিন্তু বোঝা বোঝার যাবে কোনো না। উপায় নেই। তাহলে একজন অভিভাবক কোন বয়সে গিয়ে বুঝতে পারে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। সাধারণত দেখা যায় যে একটা বাচ্চা যখন বসা শুরু করে, একটা বাচ্চা দাঁড়ানো শুরু করে, তখন ইউজুয়ালি এটা দেখা যায়। ক্ষেত্র বিশেষে এটাও দেখা যায় না। যখন বাচ্চা দৌড়ায় ৩-৪ বছর বয়স, সাধারণত ওই সময় অনেক সময় দেখা যায়। ৫-৬-৭ বছরের জন্মগত বিলো 10 ইয়ার্স যেগুলা আমরা হয়, 3 বছর বা 5 বছর দিয়ে 10 বছর, এইগুলাকে আমরা সাধারণত আমরা বলি কনজেনিটাল, যে জন্মগত কোনো ত্রুটির কারণে জন্য হয়তো হয়ে থাকে। সেগুলা বিলো 10 ইয়ার্সের মধ্যে 10 বছরের নিচে যে সমস্ত বাচ্চাগুলা সাধারণত বাঁকা হয়ে থাকে, এগুলো হলো ধরেন আপনার কারণ জানা যায় যে এই যে অর্ধেকটা হয়েছে বা 4 ভাগের 1 ভাগ বা হয় নাই, বা আলাদা আলাদা হওয়ার কথা হয় নাই, বা 3-4টা ভার্টিব্রা মিলে একটা হয়ে গেছে, তারা বড় হইতে দিচ্ছে না, তখন বাঁকা হয়ে যায়, তখন হলো বোঝা যায়। এটা হলো আপনার হলো জন্মগত ভার্টিব্রার, যেটা আমরা বলি যে স্কোলিওসিস, জন্মগত মেরুদণ্ড, আমাদের ভাষায় আমরা যেটা স্কোলিওসিস আমরা বলে থাকি। এখন এটা হলেই ধরেন সবসময় যে বাচ্চাদের খুব বড় ধরনের চিকিৎসা, মনে করেন যে কোনো সার্জারি লাগে, তা কিন্তু না। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রেই এটাকে আমরা চিকিৎসার মধ্যে যদি আমরা বলি যে ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেলে আমরা ওয়েট অ্যান্ড সি, আমরা একটু দেখি যে বেশি বাঁকা হয় কিনা, দেখতে কোনো অসুন্দর হয় কিনা। সাধারণত তার যেটা নিউরোলজিক্যাল, স্নায়ুতন্ত্রের মানে যে ডেফিসিট বা সমস্যা, এটা খুব কমই হয়। সমস্যা হলো তার বাচ্চার বাবা মারা এটা ডায়াগনোসিস করে, তাদের চোখে আসে যে আমার বাচ্চাটা মনে হয় বাঁকা হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা হাঁটতে গেলে মনে হয় একদিকে হেলে যায়, বা বাচ্চাটা দেখতে হয়তো শোল্ডারটা একটু এলিভেটেড থাকলো, তার বাটকটা একদিকে একটু উঁচু হয়ে থাকলো। অনেক সময় দেখা যায় যে একটা পা হয়তো একটু খাটো, হাঁটতে গেলে বাচ্চাটা হয়তো একটু ল্যাংড়াচ্ছে। এই ধরনের যখন সমস্যাগুলো বাহ্যিকভাবে এটা ধরা পড়ে, তখনই সাধারণত প্যারেন্টস, বাপ মা, তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। আচ্ছা, বাচ্চা তো ধরেন তার মাথায় কোনো মানে হেডেক নাই, বাচ্চা তো তার মতো খেলাধুলা, দৌড়াদৌড়ি সবই করতে পারে এবং করে থাকে। অনেক ক্ষেত্রে বাচ্চা যদি কোনো কারণের জন্য দেখা যায় যে হয়তো তার এই মেরুদণ্ডের সাথে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, হয়তো প্রস্রাব পায়খানায় তার প্রবলেম হয়, আচ্ছা আচ্ছা, অথবা দেখা যাবে যে পাটা একটা গরম জিনিস হচ্ছে, পাটাও সরাচ্ছে না, বা তাকে একটা চিমটি লাগলেও বা একটা জোরে আঘাত লাগলেও কিন্তু বাচ্চা তেমন তার কোনো অনুভূতি নাই। সেরকম ক্ষেত্রে বোঝা যায় তার মানে তার সেন্সরি যে অনুভূতি তার হয়তো তার কমে যাচ্ছে, অথবা দেখা যায় একটা পা হয়তো বা আঙ্গুল হয়তো ঠিক সঠিকভাবে নাড়াচ্ছে না, তার মানে তার বিষয়টা কি শক্তিটা কমে যাবে। মেরুদণ্ড বেঁকে যাওয়ার কারণে স্নায়ুতন্ত্রের উপর চাপ পড়ছে, চাপ পড়ছে, এই রাইট, কারণে কিছুটা প্যারালাইসিসের মতো কন্ডিশন হচ্ছে, জি, তখন বাবা মা শঙ্কিত হয়। সংকিত হয়, যে তখনই সাধারণত এই রোগীগুলাকে আমাদের কাছে নিয়ে আসে। স্যার, আর্লি স্টেজে যদি একজন অভিভাবক সন্তানটিকে নিয়ে আসে, সেক্ষেত্রে কি অপারেশন বিহীনভাবেই সুস্থ করা সম্ভব? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। আচ্ছা, যখনই হোক, কনজেনিটাল হলে পরে আমরা সবসময় অপারেশন করি না। 2-3টা ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আমাদের কাছে বেশি প্রাধান্য পায় যখন আমরা দেখি বাচ্চাটা দিন দিন বাঁকা বেশি হয়ে যাচ্ছে, দেখতে অসুন্দর হচ্ছে, বাচ্চার মনে হয় লম্বা হচ্ছে না। আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা লম্বাটাকে আমরা গ্রহণ করি, কিন্তু যদি দেখা যায় যে একটা বাচ্চা 10 বছরের বাচ্চা, সে মানে একটা 3 বছরের বাচ্চার সমান সে হাইট, এবং এই 3 বছর 4 বছরের মতো লাগতেছে, কিন্তু তার বয়স 10-11 বছর, কিন্তু বাইরে বাহ্যিকভাবে পিঠটা হয়তো একদম অনেক উঁচু হয়ে গেল, সে ধরেন একটা সাইড করলে মনে হয় যে একদম এরকম ধনুকের মতো হয়ে গেছে। বাচ্চাটা নড়চড়া, মুভমেন্ট তার ঠিক যেভাবে ফ্রিলি মুভমেন্ট করার কথা ঠিক স্বাধীনভাবে করতে পারতেছে না। এই ক্ষেত্রে আমরা তখন এটাকে চিকিৎসার আওতায় নিয়ে আসি। স্যার, এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে যে একটি সন্তানকে একদম আর্লি স্টেজে নিয়ে এলো 2 বছর 3 বছর বয়সে, আসলে কতদিন পর্যন্ত আপনারা অবজার্ভ করেন? আমরা সাধারণত মেরুদণ্ডের এই বাচ্চাদের ক্ষেত্রে সহজে আমরা অপারেশন করতে চাই না। আমরা বলি 7-8 বছরের আগে সাধারণত আমরা অপারেশন অ্যাডভোকেট করি না, কারণ মিনিমাম 3 বছর 4 বছর না হলে কোনোভাবেই আমরা বলি যে না, ওয়েট অ্যান্ড সি, এবং 3 বছর 4 বছর পর্যন্ত আমরা অবজার্ভ করি। যদি না খুব অন্য ধরনের কোনো অসুবিধা না হয়, সে অন্য ধরনের অসুবিধা হলে স্নায়ুতন্ত্রের দেখা যায় যে একটা স্নায়ুতন্ত্রের অংশবিশেষ বাইরের দিকে চলে আসতেছে,
অথবা স্নায়ুতন্ত্রের উপরে চাপ পড়ে পড়ে তার নিউরোলজিক্যাল ডেফিসিট হচ্ছে, তখন হয়তো ওই স্নায়ুতন্ত্রগুলো আমরা ফ্রি করার জন্য এক ধরনের অপারেশন করে স্যার, থাকি। এই যে অপারেশন পদ্ধতি, এটির মাধ্যমে আসলে ওই সন্তানটাকে কতটুকু সুস্থ জীবনযাপন করা সম্ভব বা আমরা কতটুকু স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে দিতে পারি, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, বিরতির পর স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে যাদের জন্মগতভাবে বাঁকা মেরুদণ্ড নিয়ে জন্মাচ্ছে যে সমস্ত শিশুরা, তাদের ক্ষেত্রে আসলে সার্জারি করা কোন ক্ষেত্রে জরুরি এবং কি কি ধরনের অপশন রয়েছে, বিস্তারিত জানবো। ধন্যবাদ। আমরা বলছি যে 3 বছর পর্যন্ত, সাধারণত 4 বছর পর্যন্ত অবজার্ভ করে থাকি যে কতটা বাঁকা হয় বা তার কোনো স্নায়ুতন্ত্রের কোনো ডেফিসিট হয় কিনা। যদি এরপরও দেখা যায় যে বাচ্চাটা বাঁকা হয়ে যাচ্ছে, প্রাথমিক অবস্থায় আমরা একদম ব্রেস বলি। ব্রেস মানে এক ধরনের সাপোর্ট। অনেকটা একটা ছোটো গাছ আপনি লাগালেন, এটা যখন পড়ে যায় বা বাঁকা হয়ে যায়, আমরা একটা কাঠি, একটা সাপোর্ট দিই, একটা বাঁশের বা কাঠের একটা কঞ্চির মতো আমরা একটা সাপোর্ট দিলে পরে ওই গাছটা আস্তে আস্তে সোজা হয়ে উঠতে থাকে। ঠিক একইভাবে এই বাচ্চার জন্য, বাচ্চা ছোট বয়স বাঁকা হইতে থাকে, এটা ধরুন একটা সফট নরম। বড়দের মেরুদণ্ড যেমন হাড়গুলো শক্ত, বাচ্চাদের ক্ষেত্রে খুব নরম, সেই জন্য এটা ম্যালিয়েবল, টান দিলে চাপ দিলে এটা বাঁকাটাকে সোজা করা যায়। সেই প্রেক্ষিতে আমরা এক ধরনের ব্রেসিং বলি, আমরা সাপোর্ট দিয়ে তাকে বাঁকাটার উপরে চাপ দিয়ে সোজা করার চেষ্টা করি। এবং আপনি জেনে খুশি হবেন অনেক ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। আচ্ছা। এবং এটা ভালোর মধ্যে দুইটা, একটা হলো অনেকটাই বাঁকাটা কমে যায়, আবার অনেক ক্ষেত্রে যতটুকু বাঁকা আছে এটা গ্রহণযোগ্য আর বাড়তে দেয় না। সো যদি আর বাড়তেও না দেয় এবং কমে যায়, দুইটাই আমাদের গ্রহণযোগ্য, যদি না এটা বেড়ে না যায়। আচ্ছা আচ্ছা। সো যদি বেড়ে যায় তখনই প্রশ্ন আসছে যে আপনার অপারেশনের। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কখন আমরা সার্জারি করব, আমরা অবজার্ভ করি 3 মাস 6 মাস পর পর আমরা এই রোগীটাকে আমরা ফলো আপ করি। যদি দেখা যায় যে না আর বাড়তেছে না এবং এটা কমে আসতেছে, তাহলে আমরা কোনো সার্জারি করব না। আচ্ছা। এখন যদি দেখা যায় যে না, এটা আমরা 3 মাস 6 মাস সে কন্টিনিউয়াস ব্রেসিং করতেছে, ধরেন আমরা এটা অ্যাডভোকেট করি যে 24 ঘন্টা প্রায় 20-22 ঘন্টা এই ব্রেসিং ব্যবহার করতে হবে। এই 20-22 ঘন্টা যদি আমরা ব্রেসিং ব্যবহার করি, তাহলে এই বাচ্চা আর বাড়তেছে না, বাঁকা সোজাই হয়ে যাচ্ছে, অপারেশন করবো না। কিন্তু যদি দেখা যায় যে না, দিন দিন বাচ্চাটা বাঁকা হয়ে যাচ্ছে, দেখতে আপনার খারাপ লাগতেছে এবং তার নিউরোলজিক্যাল ডেফিসিট, তাহলে আমরা সার্জারি করব। আচ্ছা আচ্ছা। যদি আমরা একটা উদাহরণ ধরি, মনে করেন এই যে একটা বাচ্চার ছবি দেখেন, এই বাচ্চাটার বয়স দেন প্রায় 7-8 বছর হবে। তো ধরেন এই বাচ্চাটা দেখেন সে কেমন বাঁকা তেরা হয়ে দাঁড়াইছে, তার দাঁড়ানোটা, তার চেস্টটা এবং সাইড দিয়ে দেখেন তার পিঠটা কেমন কুজো হয়ে আছে এবং তার পেটের মধ্যে মনে ঢুকে গেছে, বুকটা মনে হয় নেমে যাচ্ছে। এই যে আমরা যেটা বলছিলাম যে দেখার যে অসৌন্দর্যটা, এটা ধরেন বাপ মা দেন সাইড নিয়ে তার একদম ওই একদম কুজের মতো, হ্যাঁ, মানে গরুর যেমন কুজ থাকে ঠিক সেরকম দেখেন, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আবার দেখেন আমরা সাইড থেকে দেখলে কত বড় মনে হচ্ছে তার, বাম ডান দুই থেকে, এই ধরনের যে জিনিস, এটা কিন্তু আমরা একটু এক্সরে করে দেখেন, একটু সময় নেই আমরা দেখেন, এটা কিন্তু সোজা থাকার কথা, মেরুদণ্ড। এবং খুব ডেঞ্জারাস হলো যেটা দেখেন যে আপনার ডান দিকে যেটা আর লেখা রাইট সাইড, ওইদিকে দেখেন ফুসফুসটা তার কিন্তু একদম চেপে ছোট হয়ে গেছে, প্রেশার দিয়ে, এবং তার যে হার্টটা যে জায়গায় থাকার কথা, হার্টটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লেফট সাইডে থাকে, বাম সাইডে, সেদিকে কিন্তু ডান দিকে পুল আউট হয়ে গেছে। সো অনেক সময় এই বাচ্চাগুলো কিন্তু শ্বাসকষ্ট হয় এবং এটা অপারেশন করার ধরেন অনেক বড় ঝুঁকির মধ্যে একটা, যে অপারেশনের পর সে শ্বাস নিতে পারে না। এবং অনেক সময় ধরেন নিউরোলজিক্যাল ডেফিসিট, মানে এই যে বাঁকাটা সোজা করতে গেলে এর ভিতরে যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্র ড্যামেজ হয়ে গেলে কমপ্লিট প্যারাপ্লেজিয়া হয়ে যাবে, অর্থাৎ পুরাটাই প্যারালাইসিস, জীবন শেষ। এই ধরনের একটা ভয়াবহ একটা ভয় থাকে। দেখেন এই বাচ্চাটাকে অপারেশনের পরে কেমন, একদম সোজা হয়ে গেছে। আমি যে আগেরটা আবার দেখি, কম্পেয়ার করতে পারি, আগেরটা আমরা একটু যাই, একটু ব্যাক করে দেখেন কি বাঁকা, দেন নেক্সট আবার যদি আমরা পরেরটাই দেখেন এবং দেখেন দুইটা শোল্ডার একদম ব্যালান্স, হ্যাঁ। এবং নেক্সট এটা যদি আমরা যাই, আপনি দেখবেন এই বাচ্চার এখন দেখেন কি বাচ্চা ছিল তার দাঁড়ানো, দেন নেক্সট এইটা দেখেন, হ্যাঁ, হাইটটা লম্বা হয়ে গেছে, সাইড থেকে তার আর ওরকম উঁচু নাই। এরপরটা যদি আমরা যাই তাহলে দেখতে পারবো, দেখেন
আগে যেমন কেমন পিঠের দিকে উঁচু হয়েছিল, একদম নর্মাল একটা এবং বুকটা দেখেন বুকের মতো, পেটটা পেটের মতো স্ট্রেট হয়ে গেছে। এখন দেখেন ফাইনালি যদি আমরা দেখি এইরকম যে একই বাচ্চা যদি আমরা অপারেশনের বিফোর আগের সার্জারি অবস্থা এবং এবং অপারেশনের পরে কত ডিফারেন্স, আকাশ চমৎকার পাতাল, পরিবর্তন, একদম। চমৎকার আকাশ পাতাল। হ্যাঁ, এখন এই রকম দুইটা যখন আগের ছবি পরের ছবি দিই, তখন ফাইনালি বোঝা যায় যে কতটা সে বাঁকা ছিল, কতটা আমরা কারেকশন করতে পারলাম। এবং এই যে সার্জারি, এই সার্জারিগুলো কিন্তু ধরেন ডেফিনেটলি অনেক কমপ্লিকেটেড, সফিস্টিকেটেড একদমই তাই। সার্জারি, এবং এটা যেখানে সেখানে করতে পারবে না। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল টিল নাও বাংলাদেশে আমাদের এই সেন্টারে কোথাও এত অপারেশন বেশি হয় না। আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 300 অপারেশনের মতো হয়ে গেছে এই আচ্ছা। ধরনের, এবং ম্যাক্সিমাম 90-80% খুব জটিল, কমপ্লিকেটেড। আমরা যখন বাইরের দেশগুলোতে যাই, ওই সমস্ত জায়গায় যে সমস্ত সার্জনরা এই অপারেশনগুলোকে দেখায়, আমরা যখন আমাদেরগুলো দেখাই, তারা খুবই আশ্চর্য হয় যে তোমাদের এত নেগলেক্টেড, মানে কেন এত দেরিতে সার্জারি। ধরেন এই বাচ্চাটা যদি সে 3-4 বছর, যেটা আমরা বলছি, বা 5 বছরের মধ্যে আসতো, হয়তো এটা ব্রেসিং করেই অনেকটা আমরা কারেকশন করতে পারতাম, তার সার্জারি নাও লাগতে পারতো। সেই কারণের জন্য আমরা বলি যে সচেতনতা, যে এইটা খুব দরকার, যে আমরা কতটা এটা নিয়ে কনসার্ন, আমরা বাবা মা যারা আছেন বা যারা আমরা হেলথ কেয়ার প্রোভাইড করি, যারা আমরা দেখি, নার্স হোক বা অন্যান্য যিনারা থাকেন যে এই বাচ্চাকে দেখভাল করবে, তাদের দৃষ্টিগোচর হলে আমরা কতটুকু এটাকে আমলে নিয়ে কতটা গুরুত্ব সহকারে আমরা এটা ডাক্তারের কাছে যাব, এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে আমরা যে চিকিৎসাটা যেটা দিল, এটা যদি আমরা সঠিকভাবে আমরা এটাকে ফলো করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার অপারেশন ছাড়াই রোগী ভালো করা সুস্থ যায়। করা সম্ভব। এবং সার্জারি ধরেন একটা বড় ভয় থাকে, আমরা সবসময় মনে করি যে মেরুদণ্ডের একবার অপারেশন হলে আর হয়তো দাঁড়াতে পারবো না, পঙ্গু হয়ে যাবে। এটা কিন্তু সঠিক না। এবং স্যার, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে এত জটিল কঠিন অপারেশনগুলো, এগুলো হচ্ছে কেবলমাত্র আমাদের দেশে, এবং আপনার মতো বিশেষজ্ঞ চিকিৎসক খুব সফলভাবে এই অপারেশনগুলো করছে, এবং আমরা আস্থা রাখতে পারি আপনার প্রতি। একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের একটু সচেতনতা খুব দরকার। এটা হলে হয়তো আমরা অনেক ক্ষেত্রে সার্জারি না করেও রোগী ভালো করতে পারবো। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা একটুখানি সচেতন হই। নিজের সন্তানটি যদি জন্মগত বাঁকা মেরুদণ্ড কিংবা কোনো জটিলতা নিয়ে জন্মায়, তবে অবশ্যই আর্লি স্টেজে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।